আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এর মধ্যে সবাই জেনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কেন করা হয়েছে তাও আপনারা নিশ্চয়ই জানেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে যেভাবে লিপ্ত হয়েছিল বা লিপ্ত আছে, একেবারে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে, সেটিকে কন্ট্রোল করার জন্য কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে তাদের এই সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাতে পারি, কিন্তু একই সঙ্গে তিনটি প্রশ্ন। শুধুমাত্র বিভিন্ন পর্যায়ের কমিটি বিলুপ্ত করেই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের যে ফাদার বা মাদার সংগঠন এনসিপিরও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে? দুই, এনসিপিও কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো নিঃশেষ অবস্থায় যেতে চলেছে? তিন, এইগুলোর জন্য দায়ী কারা অথবা কে? চার, কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির নেতা কর্মীরা এতটা বেপরোয়া হয়ে উঠল এবং উঠছে সারা দেশে? আমরা জানি যে সবশেষ যে ঘটনাটি, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেত্রীর বাড়িতে 1 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রভাবশালী নেতা রিয়াদ সহ তার সাঙ্গপাঙ্গদের মাধ্যমে। 10 লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছেও এবং আরো 50 লাখ টাকা চাঁদা নিতে তারা একদিন আগে সেখানে গিয়েছিল। পুলিশের হাতে আটক হলো, রিমান্ডে নেওয়া হলো। যাই হোক, এই বিষয়টি নিয়ে তারা অর্থাৎ কেন্দ্রীয় কমিটির জরুরি সংবাদ সম্মেলন ডাকলো, তারা বক্তব্য দিল। মজার বিষয় হচ্ছে, এই সংগঠনের যিনি কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, তিনি তার বক্তব্যে বেশ হাস্যকর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন, উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন। যেমন তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ব্যানারকে পরাজিত রাজনৈতিক শক্তি ও কিছু বিপথগামী ব্যক্তি ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে। এই প্ল্যাটফর্মের ভাবমূর্তি রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। বিভিন্ন মহল ও রাজনৈতিক দলগুলোর শেল্টারে অপকর্ম চলছে। জুলাই যোদ্ধাদের কেউ কেউ বিপথগামী হয়েছে। এই মুহূর্তে বিষয়টি ভিজিবলি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। স্বীকার করে নিয়েছে নিয়ন্ত্রণ করা অসম্ভব, এর জন্য সাধুবাদ। কিন্তু এর আগে তারা কি বলল? পরাজিত শক্তি মানে কি? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি করছে? তারা গিয়ে উস্কানি দিচ্ছে যে চাঁদাবাজি করো, দখলবাজি করো। আর চাঁদাবাজি করো, দখলবাজি করো বললেই তারা চাঁদাবাজি দখলবাজিতে নেমে পড়বে। একেবারে মানে ছেলেমি কথাবার্তা। এগুলো বলে সাধারণ মানুষের কোনো ধরনের আস্থা তারা অর্জন করতে পারবে না, কখনো পারার কথাও নয়। বিষয়টি হচ্ছে যে এই বৈষম্য বিরোধীদের যে আন্দোলন বা অভ্যুত্থান, সেখান থেকে তাদের প্রতি তো মানুষের একটি সম্মানের জায়গা তৈরি হয়েছিল, শ্রদ্ধা কিংবা স্নেহের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু 1 বছর পরে এসে নয়, মাত্র 1 মাস বা 2 মাস পর থেকেই, 5 আগস্টের 1 মাস বা 2 মাস পর থেকেই মানুষ অতিষ্ঠ হওয়া শুরু করে দিয়েছেন। ক্ষমতা প্রদর্শন, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, হেন কোনো অপকর্ম নেই। নারী কেলেঙ্কারি রয়েছে, আমি আর সে বিষয়ে বলতে চাচ্ছি না, যাতে এই বৈষম্য বিরোধী কিংবা জাতীয় গণতান্ত্রিক সংসদ না কি আর একটা তারা তৈরি করেছে, অথবা তাদের যে মাদার বা ফাদার সংগঠন এনসিপির নেতাকর্মীরা অনেকেই জড়িত, কিন্তু কাজের কাজ তারা কিছুই করেনি। তারা শুনেও দেখেও না শোনার না দেখার ভাব করে বসেছিল এবং এমনকি এই অপকর্মে যারা জড়িত তাদের কেউ কেউ আবার টর্চার সেলও তৈরি করেছিল চাঁদার দাবিতে। যারা যখন চাঁদা দিবে না তাদেরকে টর্চার করত। প্রশ্ন হচ্ছে, কেন এই অভ্যুত্থানের নায়কেরা, এই অভ্যুত্থানের নেতৃত্বরা এতটা বেপরোয়া হয়ে উঠল? খুব সহজ কারণ। কারণটি হচ্ছে, মনে করুন সিপিবি
কমিউনিস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অথবা বাসদ জাসদ অথবা অন্যান্য আরো ছাত্র সংগঠন আছে, এদের তারা কি চাঁদা দাবি করতে যায়? কখনো যায় না। কেন যায় না? তারা জানে তারা শক্তিমত্তার চর্চা করে না, অথবা তারা গেলেই কি চাঁদা দিয়ে দেয়? দেয় না। তার কারণ মানুষ জানে যে তাদের অবৈধ শক্তি নেই। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা নিজেদেরকে মানুষের সামনে এমনভাবে প্রকাশ করেছে, উন্মোচন করেছে যে তারা অসীম শক্তির অধিকারী। এবং তৃণমূলের নেতাকর্মীরাও জেনে গেছেন যে তাদের নেতারা অসীম ক্ষমতার অধিকারী, তাই তারাও ক্ষমতার অধিকারী। শক্তি মানেই অপকর্মের আধার। তারা জানে যে তাদের সঙ্গে রাষ্ট্রযন্ত্র রয়েছে। এই শক্তির পরিচয় কিভাবে ঘটলো মানুষের সামনে খুব দ্রুততার সঙ্গে? এমনি জানতো যে অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে, তারপর থেকে তাদের প্রতি একটা ভয় ভীতি কেন মানুষের সৃষ্টি হলো? মব ভায়োলেন্সের মাধ্যমে। তারা সব ধরনের মব ভায়োলেন্সের নেতৃত্ব দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, বুলডোজার দিয়ে 32 নম্বর থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে। মব হামলার পর যারা আটক হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আবার পুলিশের কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছে। যারা চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে তাদেরকে ছিনিয়ে আনা হয়েছে। মুক্তিযুদ্ধের মতো আমাদের যে অস্তিত্বের জায়গাটি, সেটিকেও তারা চ্যালেঞ্জ করেছে। গণমাধ্যমের উপর হামলে পড়েছে, সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে এনসিপির নেতারা। সিনিয়র রাজনীতিবিদদের সম্মান না করা, এমনভাবে কথা বলা যে তারাই সর্বে সর্বা। সরকারে তাদের প্রতিনিধি রয়েছে, এখনো পর্যন্ত দুইজন উপদেষ্টা রয়েছে। সেই দুইজন উপদেষ্টার সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ডকে আবার সাফাই দিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সরকারের অন্যান্য উপদেষ্টা। এনসিপির নেতা কর্মীরা এটাও তাদের নেতা কর্মীদের সামনে তুলে ধরেছে যে তাদের কাছে অঢেল অস্ত্রের সম্ভার রয়েছে। এবং তারা এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর প্রোটোকল নিয়ে। সেনা সদস্য থেকে শুরু করে পুলিশ সদস্য, নৌবাহিনীর সদস্য, কোস্টগার্ড, র্যাব, এমন কোনো বাহিনী নেই যারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সদা প্রস্তুত নয়। এবং এই যে তারা পুলিশি প্রহরায় বা সেনা সদস্যদের প্রহরায় সমাবেশ করছে গোপালগঞ্জের ঘটনার পরে, তা কিন্তু নয়। তারা আরো অনেক আগে থেকেই 5 আগস্টের পর থেকে যখনও পর্যন্ত এনসিপি গঠন হয়নি, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিল গণসংযোগের জন্য, রাজনৈতিক দল করার একটি প্রস্তুতির জায়গা থেকে। সেখানেও তারা এই ধরনের পাহারা পেয়েছে। এবং 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে তারা প্রমাণ করেছে যে তারাই সর্বে সর্বা, তারা যা বলে তাই হয়। যে কোনো দাবি আদায়ে তাদের বিন্দুমাত্র সময় লাগে না। এবার প্রশ্ন হচ্ছে, এনসিপির অবস্থাও কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো হবে? আমি অনেকটা নিশ্চিত। এটা ইতিহাস বলে। পৃথিবীর বুকে অতি দানবীয়, অতি বিরাটকায় ডাইনোসরও কিন্তু খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। এইসব ক্ষমতার প্রদর্শন যারা করেন অতি অল্প সময়ের জন্য, মানে অতি অল্প সময়ের মধ্যে যারা শক্তিমত্তার পরিচয় তুলে ধরে ব্যাপকভাবে, অতি অল্প সময়ের মধ্যেও তারা আবার বিলুপ্তির মধ্যে চলে যায়। প্রশ্ন হচ্ছে, দায়ী তাহলে কারা? 1 নম্বর দায়ী ব্যক্তি হচ্ছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই ছাত্রদেরকে তার ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছেন এবং তিনি এই ছাত্রদেরকে অভিহিত করেছেন তার নিয়োগকর্তা হিসেবে। জনমানুষের প্রতিনিধিত্ব বা জনমানুষের প্রতিনিধি হয়ে তিনি সরকারে বসেননি, এটি তিনি নিজেই জানিয়েছেন। তার নিয়োগকর্তা ছাত্ররা। সেখান থেকে ছাত্ররা নিজেদেরকে অসীম ক্ষমতার অধিকারী মনে করতে শুরু করলো আরো এক দফায়। এবং 2 নম্বর হচ্ছে, এই ছাত্রদের যে বিপদগামী করে তোলা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে
ফ্রান্সের মতন কিছু বিদেশি রাষ্ট্র থেকে যারা ওহী নাজিল করছেন নিজেদেরকে ডিপ স্টেটের খেলোয়াড় হিসেবে, এই ছাত্র থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের উপরে তাদের নানান ধরনের নির্দেশ, অনুরোধ, উপদেশ, পরামর্শ, হুকুম যাই বলে না কেন তারা দিয়ে আসছে, এবং সরকার এবং এই ছাত্ররা মন্ত্রমুগ্ধের মতো সেই নির্দেশগুলো পালন করছে দেশ ধ্বংসের খেলায়। আমরা এমনটি চাইনি। বারবার বলি, এই বৈষম্য বিরোধীদের চোখেই এদেশের মানুষের বিশাল একটি অংশ স্বপ্ন দেখতে চেয়েছিল, তাদের সঙ্গে স্রেফ প্রতারণা করা হয়েছে, ভয়ঙ্কর প্রতারণা। এখন এই যে কমিটি বিলুপ্তির বিষয়, এর মধ্য দিয়েই কি তারা আবার মানুষের আস্থা ফিরে পাবে? প্রশ্নই ওঠে না। তাদেরকে প্রকাশ্যে যেসব অভিযোগের কথা বললাম সব কিছুর জন্য দুঃখ প্রকাশ করতে হবে মানুষের সামনে। তাদেরকে সরকারের যেই বিশেষ খেলা, বিশেষ করে মোহাম্মদ ইউনূস সাহেব, তার অভিভাবকত্ব ছাড়তে হবে। বিদেশ থেকে যেসব ওহী নাজিল করা হচ্ছে দেশ ধ্বংসের অংশ হিসেবে, তাদের অভিভাবকত্ব ছাড়তে হবে এবং এনসিপির নেতাদের সাধারণ মানুষের কাতারে অবশ্যই নেমে আসতে হবে। সাধারণ মানুষের মতোই তাদেরকে রাজনীতি করতে হবে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে ঘটনা হলো তিনটা। আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো। তার চেয়ে এক কাজ করি, যেটা যেভাবে ঘটেছে সেভাবে বলি, যেটা আগে ঘটেছে সেটা আগে বলি। এবং এই তিনটা ঘটনার মধ্যে আমি কোথায় যোগসূত্রটা খুঁজে পাচ্ছি সেটা আপনাদেরকে বলবো। প্রথমে যে ঘটনাটা বলবো সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে চাঁদাবাজির ঘটনাটা ঘটেছে, প্রকাশিত হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে 5 জনকে গুলশানে একজন আওয়ামী লীগের সাবেক এমপি, তার বাসায় যেয়ে তারা হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে, যদি তারা টাকা দেয় তাহলে তাদেরকে রক্ষা করা হবে। কত টাকা? 50 লাখ টাকা। এবং 17 জুলাই তারা প্রথম গিয়েছিল। তার নেতৃত্বে ছিলেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটি, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। তার নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ, উনি ছিলেন। তার সঙ্গে ছিল কাজী গৌরব অপু এবং আরো অনেকে। মোটামুটি প্রথম দিন এই শাম্মী আহমেদের হাজবেন্ড, যিনি সাবেক এমপি ছিলেন আর কি, তার হাজবেন্ড তাদেরকে 10 লাখ টাকা চাঁদা দিয়েছেন। এই ছবিটা কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া, আপনারাও সবাই দেখেছেন। তারপরে গতকাল তারা আবার সেই চাঁদাটা আনতে গিয়েছিল এবং গতকাল তার বাকি 40 লাখ টাকা। গতকাল যখন যারা 5 জন সেখানে যায়, তখন ওই বাড়ির লোকজন পুলিশে খবর দেয় এবং পুলিশ তাদের এই আব্দুর রাজ্জাক সহ 5 জনকে গ্রেপ্তার করে। এটা হলো ঘটনা, মানে কালকে ঘটনা। কালকের এই ঘটনার পর সর্বত্র প্রচারিত হয়েছে, অনেকেই কিন্তু মানে বিস্মিত হয়েছেন যে এটা কোনো কথা। এদেরকে দেশের মানুষ এত ভালোবাসত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিছু কিছু বদনাম কিন্তু আমরা শুনেছি, এটা খুব স্বাভাবিক শোনাটা। একটা কথা মাথায় রাখবেন, আমি মাঝে মাঝে বলি যে আপনি কিন্তু একেবারে কাউকে না জানিয়ে কোনো দুর্নীতি করতে পারবেন না। যদি আপনি কাউকে জানাচ্ছেন না, কার পক্ষেও জানবে না, কিন্তু আপনি যার সঙ্গে দুর্নীতিটা করলেন সে তো জানলো, যার কাছ থেকে টাকাটা আনলেন সে তো জানলো, সে আপনাকে টাকাটা দিল। সে কি টাকাটা খুব আনন্দের সঙ্গে দেবে? দেবে না। সে ভয় পেয়ে, ভয়ের কারণে দেবে। একটা সময় আসবে হয়তো সে অতিষ্ঠ হয়ে যাবে আপনার কারণে, তখন সে এটা তার ঘনিষ্ঠ 2-1 জনকে প্রকাশ করবে, সেখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়বে। অথবা একসময় সে মনে করবে আপনার তাকে ভয় দেখানোর ক্ষমতাটা এখন কমে গেছে, তখন সে সাহসের সঙ্গে বলে দিবে। কাজেই আপনি দুর্নীতি করবেন কিন্তু কেউ জানবে না, এটা সম্ভব না রে ভাই। কাজেই 1 কান 2 কান 3 কান হতে হতে কিন্তু সকলের কানে চলে আসে।
আমাদের কেন অনেক দুর্নীতির খবর আসে, কিন্তু তথ্য প্রমাণ না থাকলে ওটা তো আমি পাবলিকলি উচ্চারণ করতে পারবো না, সেই জন্য হয়তো অপেক্ষা করতে হয়। কিন্তু ওই লোকটার প্রতি যে দুর্নীতি করেছেন তার প্রতি তথ্য প্রমাণ লাগে না। আমি তো জেনেছি কিছু, যারা আমাকে জানিয়েছে তাদেরকে আমি জানি তারা কেমন লোক। যখন জানিয়েছে তখন ওই লোকগুলির প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধাবোধ কমে যায়, এবং এই কমাটাই সামগ্রিকভাবে দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং দেখবেন মানুষের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই প্রথম দিকের যে ইমেজটা ছিল, যে এই দলটাকে কেন্দ্র করে আমাদের একটা চিন্তা, আমাদের একটা ভরসা, আমাদের একটা আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেগুলি কিন্তু আর শেষ দিকে ছিল না, এবং এখনো অনেকটা কমে এসেছে। যারা তার সঙ্গে আছে তারা হয়তো তার সঙ্গে জানে, যারা তাদেরকে জানে তারা আর তাদের সঙ্গে থাকতে চাচ্ছে না। কাজেই কিছু কিছু আমরা জানতাম, কিন্তু প্রমাণ হয়তো ছিল না, কিন্তু এবার তো প্রমাণ পাওয়া গেল, তাদেরকে পুলিশ ধরে নিয়ে এসেছে। এই ঘটনার পর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সময়কার খুবই উজ্জ্বল মুখ এবং যিনি ওনাদের মুখপত্র পর্যন্ত ছিলেন, সেই উমামা ফাতেমা, যিনি কিছুদিন আগে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছেদ করেছেন, উনি কিন্তু আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছেদ করে অন্য কোনো সংগঠন আবার জয়েন করেন নাই, উনি ওনার মতে আছেন। এবং উনি একটা, এখন থেকে আমি যখন এটা মানে এটা অনুষ্ঠানটা করছি, রেকর্ডিংটা করছি, তখন থেকে 18 ঘন্টা আগে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস উনি কি লিখেছেন? উনি লিখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র, আমি প্রশ্ন হচ্ছে আপনাদেরকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত 5 জনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সবচেয়ে কম আশ্চর্য হয়েছি। মানে ওনার বক্তব্য হলো সবাই নাকি খুব আশ্চর্য হয়েছে, কিন্তু উনি খুবই কম আশ্চর্য হয়েছেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, উমামা ফাতেমার প্রথম যে দুটো বাক্য, আমি একটা বাক্য আমি পড়লাম, বড় বাক্য, সেখানে কিন্তু দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট আছে, উনার পরিচিত ব্যক্তিদের যারা আশ্চর্যান্বিত হয়েছেন উমামা ফাতেমার বিবেচনায়, তারা আসলে অভিনয় করেছেন। যে আসলে উমামা ফাতেমার ধারণা যে ওনারাও সব জানতেন, কেন অভিনয় করেছেন। আর উমামা নিজে সবচেয়ে কম আশ্চর্য হয়েছে, কারণ উমামা নিজে ওদের সম্পর্কে প্রচুর জানে। এবং এই জানাটা যদি উনি জানতেন তাহলে সেটা আগে প্রকাশ করলেন না কেন, অথবা বললেন না কেন? ওই যে বললাম আমার মতো অবস্থা, জানি অনেক কিছু, কিন্তু তথ্য প্রমাণ না থাকলে তারা এখন ক্ষমতায় রে ভাই, আপনার জীবন তো হারাম করে দিবে। কাজে সে হয়তো সে কারণে বলে নাই। এবং উনি একদম ডিটেইলে মানে অনেক জায়গায় বলেছেন যে এদেরকে আমি বিভিন্ন জায়গায় দেখেছি, নেতাদের সঙ্গে ডাইনে বামে এরা থাকতেন, এরা সচিবালয়ে যেতেন, মিটিং মিছিলে থাকতেন, নেতাদের সঙ্গে, সমন্বয়কারীদের সঙ্গে, কারো বাম হাত কারো ডান হাত এরকম হয়েছেন, এবং তারা প্রোটোকলও পেয়েছেন এরকম। এবং তারপরে বলেছেন যে এই গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। তার মানে যে কাজটা তারা গুলশান বনানীতে করেছে, এই ধরনের প্রচুর অভিযোগ এই সংগঠনের নেতাদের কাছে দেওয়া হয়েছিল, কোনো ব্যবস্থা হয়নি। হয়তো উমামার এই কারণে অভিমান হয়েছে এবং সে ওখান থেকে, এবং তারপরে এক জায়গায় লিখেছেন যে যখন অভিযোগ দেওয়া যেত, অভিযোগ দেওয়া হতো, তখন নেতাদের মধ্যে এক ধরনের পিন ড্রপ সাইলেন্স উনি দেখতেন, মানে তারা এটা নিয়ে কোনো আলোচনাই করতেন না, চুপ থাকতেন একদম। এবং সে কারণে ওমামা এক জায়গায় লিখেছেন হতাশে, আজকে এত মাস পরে এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না, কেন যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে। বুঝতে পারছেন হতাশাটা? তারপরে উনি শেষের লাইনটা কি লিখেছেন শুনুন, ঠিক মতো খোঁজ দিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। এই কথাটা কি অর্থ? মানে এদের শেকড় অনেক গভীরে মানে কি? মানে আমি যেভাবে বুঝি যে এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক লোক আছে, এনসিপির মধ্যেও আছে। কেন আছে? তাহলে কি এটা যারা 5 জন গিয়েছিল এই টাকাটা নিতে, কেবল তারা 5 জনই এটা নিত না, অন্য কাউকে দিত, অন্য কাউকে দিত, তারা একটা অংশ মাত্র পেত, এবং যাদেরকে দিত তারা খুব পরিচিত মুখ, তারা খুব বড় নেতা। এটা কি হতে পারে? আমি এই সম্ভাবনাটাকে গ্রহণ করছি। কেন গ্রহণ করছি আসেন সে আলোচনাটা করি।
ওমামা ফাতেমার এই যে স্ট্যাটাসটা আমি বললাম, এটা এখন থেকে 18 ঘন্টা আগে আমি বলেছিলাম আমি ধারাবাহিকভাবে বলতে চাই। ঠিক 9 ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন মিস্টার সার্জিস আলম। আমি ওনার স্ট্যাটাসটা একটু আপনাদেরকে পুরোটাই পড়ে শোনাবো। উনি লিখেছেন, কয়েকটা আনপপুলার তথ্য দিই। উনি একটা আনপপুলার তথ্য দিবেন কি কি? 1, 2024 সালের 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে, যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে। বুঝতে পেরেছেন? সেনাপ্রধান সিএমএইচে প্রতি শনিবারে যাইতেন এবং তার সংখ্যা সকল উপদেষ্টারা ওখানে যতবার গিয়েছেন সবগুলি যোগ করলেও সেনাপ্রধানের চেয়ে কম হবে। ওকে। নাম্বার 2, সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। গুড। নাম্বার 3, আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসাবে সব